প্রথমেই জানিয়ে দিব, এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের অকশন শুরু। খুব শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। প্রমাণসহ ফেঁসে গেলেন তাজুল ইসলাম। অবশেষে শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল। এবার জানিয়ে দিব, ফাঁসির রায় বাতিল করলে শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করবে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাম্প্রতিক ঘটনাবলী ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে সেখানে একটি বড় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যার মূল লক্ষ্য ছিল দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিকে জোরালো করা। এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং পুরো উপজেলা সদর এলাকায় এক ধরনের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। দুপুরের দিকে গোপালগঞ্জের উপজেলা সদরে নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে সমবেত হন। বিভিন্ন এলাকা থেকে মিছিল করে এসে তারা একত্রিত হন এবং পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকার সড়কগুলো কার্যত জনসমুদ্রে পরিণত হয়। এই সমাবেশে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় অবস্থান তুলে ধরেন। পুরো কর্মসূচি জুড়ে একটি বিষয় স্পষ্ট ছিল যে দলটি নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছে যে তারা এখনও সক্রিয় এবং সংগঠিত। নেতাকর্মীদের বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ একটি পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যা কখনোই স্থির হয়ে থাকার মতো সংগঠন নয়। তারা দাবি করেন দল ইতোমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে এবং সংগঠনের কার্যক্রম নতুন করে গতি পাচ্ছে। এই সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ সবসময়ই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এই সমাবেশে আরও বলা হয় শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে তারা প্রত্যাশা করছেন। নেতাকর্মীদের মতে তার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা দেশে ফিরলে রাজপথে আবারও বড় ধরনের আন্দোলন ও রাজনৈতিক কার্যক্রম দেখা যাবে। এই বক্তব্যের মাধ্যমে তারা দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করার চেষ্টা করেছেন। এই সঙ্গে প্রতিপক্ষের সমালোচনাও করা হয়। বিশেষ করে তারেক রহমানকে লক্ষ্য করে বলা হয় ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার অবস্থান দুর্বল হয়ে পড়বে। এমন বক্তব্যের মাধ্যমে দলীয় নেতারা নিজেদের রাজনৈতিক অবস্থানকে দৃঢ়ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার বিষয়টিও আলোচনায় আসে। বক্তারা দাবি করেন এই মামলার রায় উচ্চ আদালতে টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাদের মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে দেওয়া রায় পরবর্তী ধাপে গিয়ে বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। এই বক্তব্যের মাধ্যমে তারা আইনি লড়াইয়েও আশাবাদী অবস্থান প্রকাশ করেছেন। এই প্রেক্ষাপটে তাজুল ইসলামের বিষয়টিও সামনে আসে। তিনি দেশে ফিরবেন কিনা, ফিরলে তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, এসব প্রশ্নও উত্থাপন করা হয়। নেতাকর্মীরা বলেন যদি তিনি দেশে ফিরে আসেন তাহলে তার আইনজীবী হিসাবে লাইসেন্স বাতিল করা উচিত কিনা সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন। তারা মনে করেন এই বিষয়ে আইনমন্ত্রী এবং বর্তমান সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন। এই পুরো ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় কোটালীপাড়ার এই সমাবেশ শুধুমাত্র একটি স্থানীয় সমাবেশ ছিল না, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা দেওয়ার প্রচেষ্টা ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মাধ্যমে দেখাতে চেয়েছেন যে তারা এখনও মাঠে সক্রিয় এবং সংগঠন হিসাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। একই সঙ্গে এটি দলীয় কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ যোগানোরও একটি উদ্যোগ হিসাবে দেখা যেতে পারে। বড় সমাবেশ ও মিছিলের মাধ্যমে নেতারা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন। সব মিলিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত এই সমাবেশ ও মিছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং ভবিষ্যতে কী ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে তার একটি ইঙ্গিতও দিয়েছেন। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে কূটনৈতিক ও আইনি আলোচনা সামনে এসেছে।
বাংলাদেশের পক্ষ থেকে করা আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ বর্তমানে ভারত সরকারের পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৭ এপ্রিল এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ ব্রিফিংয়ে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ অনুরোধটি ভারতের বিদ্যমান আইন ও বিচারিক কাঠামোর মধ্যেই পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী এটি কোনো রাজনৈতিক তাৎক্ষণিক সিদ্ধান্তের বিষয় নয়, বরং একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যা দেশের আইনি কাঠামো অনুসরণ করেই অগ্রসর হচ্ছে। তিনি বলেন, প্রত্যর্পণের অনুরোধটি আমাদের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে ভারত একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে বিষয়টি সম্পূর্ণভাবে আইনের শাসনের আওতায় পরিচালিত হচ্ছে এবং কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হবে না। ভারত সরকার আরও জানিয়েছে তারা এই প্রক্রিয়ায় সব পক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপ চালিয়ে যাচ্ছে এবং পুরো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। এর অর্থ হল শুধু দ্বিপাক্ষিক আলোচনাই নয়, বরং প্রয়োজন হলে আইনি, কূটনৈতিক এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বিবেচনা করা হতে পারে। প্রত্যর্পণের মতো একটি সংবেদনশীল বিষয়ে সাধারণত একাধিক স্তরে যাচাই-বাছাই করা হয়, যেমন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের প্রকৃতি, বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট দেশের আইনি কাঠামোর সামঞ্জস্যতা। ভারতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে ২০২৫ সালে তারা প্রথমবারের মতো এ ধরনের প্রত্যর্পণ আবেদন গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে। এরপর থেকে ধাপে ধাপে এটি দেশের আইনগত ও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে চলছে। এই বক্তব্য থেকে বোঝা যায় যে বিষয়টি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়ার অংশ এবং তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা কম। প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এই অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি সংবেদনশীল ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ একদিকে বাংলাদেশ তার সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ চাইছে, অন্যদিকে ভারতকে বিষয়টি আইনি ও কূটনৈতিক দিক থেকে ভারসাম্য বজায় রেখে পরিচালনা করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লি যে কৌশল অবলম্বন করছে তা মূলত সতর্ক কূটনীতি হিসেবে দেখা যেতে পারে। তারা একদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী, অন্যদিকে নিজেদের আইনি কাঠামো এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতাকেও গুরুত্ব দিচ্ছে। ফলে বিষয়টি নিয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে ধাপে ধাপে এগোনোর নীতি গ্রহণ করা হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। এই মন্তব্য থেকে স্পষ্ট যে দুই দেশের সম্পর্ক শুধুমাত্র একটি ইস্যুর ওপর নির্ভরশীল নয়, বরং বহুমুখী সহযোগিতার ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও এ ধরনের প্রত্যর্পণ ইস্যু মাঝে মাঝে সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তবে উভয় দেশই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী বলে মনে হচ্ছে। আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রেক্ষাপটে একটি বিষয় উল্লেখ্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া সাধারণত একটি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া। এতে সংশ্লিষ্ট দেশের আদালত, আইন মন্ত্রণালয় এবং কখনো কখনো নির্বাহী বিভাগেরও ভূমিকা থাকে, ফলে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা থাকলেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না, বরং আইনি প্রমাণ, নথিপত্র এবং আন্তর্জাতিক চুক্তির বিষয়গুলিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি বর্তমানে একটি সংবেদনশীল এবং বহুমুখী ইস্যুতে পরিণত হয়েছে। ভারত বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং তাদের নিজস্ব আইনি কাঠামোর আলোকে বিবেচনা করছে। একই সঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক ও শক্তিশালী রাখার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে এই ইস্যু কোন দিকে এগোবে তা অনেকটাই নির্ভর করবে আইনি প্রক্রিয়ার অগ্রগতি, কূটনৈতিক আলোচনার ফলাফল এবং দুই দেশের পারস্পরিক বোঝাপড়ার ওপর। আপাতত এটুকু স্পষ্ট যে বিষয়টি দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা কম এবং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে দিয়েই সমাধানের দিকে এগোবে।